নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর সেট অর্থাৎ ইটাহার হাই স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। এক বলেছে আল্পস পর্বত। তোমরা দেখো, ইউরোপ মহাদেশের একেবারে দক্ষিণ দিকে আল্পস পর্বতমালাকে দেখানো হয়েছে বাদামি রঙের মোটা রেখা দিয়ে। 2 নম্বর বলেছে শ্বেত সাগর। তোমরা একদম ইউরোপের উত্তর দিকে চলে যাও, দেখো নীল রং করা কাঁচের মতো অংশটিকে বলা হয় শ্বেত সাগর। এরপর 3 নম্বরে দেখো লন্ডন। এটা দেখো যে লন্ডন যে দ্বীপরাষ্ট্র, সেই দ্বীপরাষ্ট্রের লন্ডনকে দেখো গোল রেখা দিয়ে বিন্দু দিয়ে দেখানো হয়েছে। আর 4 নম্বর বলেছে ভলগা নদী। এটা ইউরোপের পূর্ব দিকে দেখো যে রেখা দিয়ে দেখানো হয়েছে সেটা হলো ভলগা নদী। আর 5 নম্বর বলেছে জিব্রাল্টার প্রণালী। এটা হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের সংযোগকারী একটা প্রণালী, যেটা দেখো দেখানো হয়েছে একদম ইউরোপ মহাদেশের দক্ষিণে আর পশ্চিম দিক করে। এরপর 2 দাগেরগুলো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2-1 বলেছে পৃথিবীর কক্ষপথের আকৃতি। এটা হবে অপশন বি, উপবৃত্তাকার। 2 সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। এটা হবে অপশন বি, 21শে জুন। 3 পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা। এটা হবে অপশন বি, 179টি। 4 দ্রাঘিমা রেখা বরাবর উত্তরে এগোলে সময়। এটা হবে অপশন এ, একই থাকবে। 5 পৃথিবীতে কোন সময় বায়ুর চাপ সব থেকে কম থাকে। এটা হবে অপশন সি, বিকেলে। 6 উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ। এটা হবে অপশন ডি, কমে। 7 ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হলো। এটা হবে অপশন বি, নর্মদা নদী উপত্যকা। 8 প্রদত্ত কোন তথ্যটি মালভূমি সম্পর্কে সঠিক নয়। এটা হবে অপশন সি, উন্নত কৃষিকাজ। 9 শুষ্ক পার্বত্য অঞ্চলে সৃষ্ট নদী উপত্যকা হলো। এটা হবে অপশন ডি, আই আকৃতির। 10 পৃথিবীর দীর্ঘতম নদী হলো। এটা হবে অপশন সি, নীল নদ। 11 পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো। এটা হবে অপশন সি, 0.05 মিলিগ্রাম। 12 সাধারণত দাঁতে ক্ষত সৃষ্টি হয়। এটা হবে অপশন সি, ফ্লুরাইড দূষণে। 13 একই সর্ষের বহুবার চাষ হলে। এটা হবে অপশন বি, মাটির উর্বরতা হ্রাস পায়। 14 ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী হলো। এটা হবে অপশন এ, মিক গ্যাস। 15 হাজার হ্রদের দেশ বলা হয়। এটা হবে অপশন ডি, ফিনল্যান্ডকে। 16 ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়। এটা হবে অপশন এ, ইউক্রেনকে। 3 বলেছে শূন্যস্থান পূরণ করো। 3-1 21শে জুন সূর্য ড্যাশ রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা। 2 ভারতের প্রমাণ দ্রাঘিমা ড্যাশ শহরের উপর দিয়ে টানা হয়েছে। উত্তর হবে এলাহাবাদ। 3 ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো ড্যাশ। উত্তর হবে লুনি। 4 ক্যাডমিয়াম দূষণে ড্যাশ রোগ হয়। উত্তর হবে
ইটাই ইটাই। 4 বলেছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 4 1, কৃষি জমিতে বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে মাটির উর্বরতা বাড়ে। এটি মিথ্যা। 2, মাউন্ট এভারেস্ট ভারতে অবস্থিত। এটি মিথ্যা। 3, রুর অঞ্চলের রানী বলা হয় জার্মানির এসেন্ট শহরকে। এটি সত্য। 4, সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ 1013.25 মিলিবার। এটা সত্য। এরপর 5 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। দেখো 5 1 বলেছে জলপ্রপাত। এটা হবে অপশন ডি, নদীর উচ্চ প্রবাহ। 2, পারদ। এটা হলো অপশন সি, বিষাক্ত ভারী ধাতু। 13, 2011 সালে পরমাণু চুল্লিতে, এটা হবে দুর্ঘটনা। এটা হবে অপশন এ, ফুকুশিয়ামা। 4, হিরে কাটার শিল্প। এটা হবে অপশন বি, আমস্টারডাম। এরপর 6 গুলো বলেছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 6 1, বিষুব কথার অর্থ কি? উত্তর হবে দিন রাত্রি সমান। 2, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রর কি? উত্তর হবে অ্যানিমোমিটার। 3, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? উত্তর হবে দাক্ষিণাত্যের মালভূমি। 4, ইউরোপের নাতিশীতোষ্ণ বনভূমির নাম কি? উত্তর হবে তৈগা বনভূমি। 5, অক্ষরেখাগুলির পারস্পরিক দূরত্ব কত? উত্তর হবে 111 কিলোমিটার। এরপর 7 দাগেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলি অনধিক 30টি শব্দে উত্তর দাও। 7 1, কাকে নিশীথ সূর্যের দেশ বলা হয় এবং কেন? উত্তর হবে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে নিশীথ সূর্যের দেশ বলা হয় কারণ এখানে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত রাতের বেলায় সূর্যকে স্পষ্টভাবে দেখা যায়। 7 2 বলেছে ইউট্রোফিকেশন বলতে কি বোঝো? উত্তর হবে সাবান ডিটারজেন্টের ফসফেট ক্ষার বদ্ধ পুকুর জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণ শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়। এই ঘটনাকে ইউট্রোফিকেশন বলে। 7 3, পুনঃরপ্তানি বন্দর বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর হবে যে সকল বন্দরের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা পণ্য খালাস করে সেই বন্দর থেকেই অন্য জাহাজে করে পুনরায় অন্য দেশে পণ্যগুলি রপ্তানি করা হয় সেই বন্দরগুলিকে বলা হয় পুনঃরপ্তানি বন্দর। এর উদাহরণ হলো লন্ডন। 7 4, মিয়েন্ডার কি? উত্তর হবে নদীর মধ্যগতিতে নদী খাতে বোঝার পরিমাণ বাড়লে নদীর জলপ্রবাহে বাধার সৃষ্টি হয়। সেই বাধা অতিক্রম করার জন্য নদী এঁকে বেঁকে প্রবাহিত হলে নদী খাতটি দেখতে লাগে সর্পিলাকার। এই সর্পিলাকার নদী খাতগুলিকে মিয়েন্ডার বলে। এরপর 7 5 বলেছে জিপিএস কি? উত্তর হবে জিপিএস এর পুরো কথাটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। কৃত্রিম উপগ্রহ দ্বারা পরিচালিত এই ব্যবস্থাতে কোনো স্থানের অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত অবস্থান নির্ণয়ের পাশাপাশি স্থানটির সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা সঠিকভাবে পাওয়া যায়। 6, ট্র্যাক ফার্মিং কি? উত্তর হবে লন্ডন অববাহিকার শহরগুলিতে নিত্য প্রয়োজনীয় ফল, শাকসবজি, পশুজাত সামগ্রী যেমন দুধ, ছানা, মাংস, ডিম ইত্যাদি পার্শ্ববর্তী গ্রামীণ খামারগুলি থেকে ট্রাকে করে সরবরাহের ব্যবস্থাকে বলা হয় ট্রাক ফার্মিং। 8 বলেছে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 8 1 বলেছে পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? দেখো উত্তর হবে পোল্ডার ভূমি তৈরির জন্য প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতরে জল নিকাশি চক্র খাল থাকে। এরপর এই ঘেরা জলাভূমিগুলিতে পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে
পলি থিতিয়ে যাবার পর উপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলা হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য। অবশেষে জমিকে কৃষিকাজের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশুখাদ্যের চাষ ও পশুপালন করা হয়। পরে জমি কৃষির উপযুক্ত হলে নানা রকমের শস্য ও ফুলের চাষ করা হয়। এরপর 8-2 বলেছে কোন কোন পদ্ধতি অবলম্বন করে দূষিত জলকে পানের যোগ্য করা যায়। দেখো উত্তর হবে 1, দূষিত জলকে পান উপযুক্ত করে তোলার জন্য নদী, পুকুর বা কুয়ো থেকে আনা জলকে 100°C উষ্ণতাতে 10 মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবাণু নষ্ট হয়ে যায় এবং সেই জলকে সহজেই পানযোগ্য করে তোলা যায়। 2, ঘোলা জলের ক্ষেত্রে সবথেকে সহজ উপায় হলো জলটা ঢাকা দিয়ে কয়েক ঘন্টা রেখে দিলে জলের মধ্যে থাকা বেশিরভাগ কাদা ও বালির কণাগুলি থিতিয়ে পড়বে। তখন উপরের পরিষ্কার জল সংগ্রহ করে নিলেই পানযোগ্য জল পাওয়া যাবে। 3, দূষিত জলে নির্দিষ্ট মাত্রাতে ক্লোরিন ব্যবহার করে জলকে জীবাণুমুক্ত করে পানের উপযুক্ত করে তোলা যায়। এরপর 8-4 বলেছে, দেখো 8-3 বলেছে মানুষের ক্রিয়াকলাপ কিভাবে নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করে তা লেখো। দেখো এর উত্তরটা হবে 1, কৃষি ব্যবস্থার প্রসার, শিল্পায়ন, নগরায়ন ইত্যাদির কারণে নদীর স্বাভাবিক গতি প্রতিহত হচ্ছে। 2, বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীতে কৃত্রিম বাঁধ তৈরি করলেও তার সাময়িক সুফল লাভের থেকেও ভয়ানক বন্যার প্রকোপ বেশি দেখা যাচ্ছে। 3, জলাধারগুলিতে নদীবাহিত পলি সঞ্চয়ের কারণে তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। তার জন্য জলাধারের জল ধারণের ক্ষমতা কমে যাচ্ছে এবং জলবিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। 4, শহর ও শিল্পাঞ্চলগুলির নোংরা বর্জ্য জল নদীতে সরাসরি মিশে নদীর জল ক্রমশ বিষাক্ত করে তুলছে। এরপর 8-4 বলেছে, দেখো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্যগুলি লেখো। দেখো 1 হবে কোনো স্থানের আকাশে মধ্যাহ্ন সূর্যের অবস্থান দেখে যে সময় গণনা করা হয় তাকে স্থানীয় সময় বলে। অন্যদিকে কোনো দেশের প্রশাসনিক কাজ চালানোর জন্য দেশটির মধ্যভাগ দিয়ে বিস্তৃত কোনো নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে সেই দেশের প্রমাণ সময় বলে। 2, একই দেশের বিভিন্ন স্থানের স্থানীয় সময় আলাদা হয়, কিন্তু পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত কম বিস্তৃত কোনো দেশে সাধারণত একটাই প্রমাণ সময় হয়। 3, সূর্যঘড়ি ব্যবহার করে কোনো স্থানের স্থানীয় সময় নির্ণয় করা যায়। অন্যদিকে ক্রোনোমিটার ব্যবহার করে কোনো স্থানের বা দেশের প্রমাণ সময় নির্ণয় করা হয়। 4, প্রশাসনিক ও অন্যান্য কাজগুলি পরিচালনার ক্ষেত্রে স্থানীয় সময়ের কোনো গুরুত্ব নেই, কিন্তু প্রশাসনিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি কাজগুলি পরিচালনার ক্ষেত্রে প্রমাণ সময়ের গুরুত্ব অপরিসীম। এরপর 8-এর তোমার 5 বলেছে অনুসুর এবং অপসুর এর মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তর হবে 1, পৃথিবীর অনুসর অবস্থান সংঘটিত হয় 23 জানুয়ারি তারিখে, কিন্তু পৃথিবীর অপসর অবস্থান সংঘটিত হয় 4 জুলাই তারিখে। 2, অনুসর অবস্থানে পৃথিবীর পরিক্রমণ গতিবেগ সামান্য বৃদ্ধি পায়, অন্যদিকে অপসর অবস্থানে পৃথিবীর পরিক্রমণ গতিবেগ সামান্য কমে যায়। 3, অনুসর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার, কিন্তু অপসর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15,20,00,000 কিমি। 4, অনুসর অবস্থানে পৃথিবী ও সূর্যের মাঝে ব্যবধান কমে যায় বলে পৃথিবী থেকে সূর্যকে সামান্য বড় দেখায়, অন্যদিকে অপসর অবস্থানে পৃথিবী ও সূর্যের মাঝে ব্যবধান বা দূরত্ব সবচেয়ে বেড়ে যায় বলে পৃথিবী থেকে সূর্যকে সামান্য ছোট দেখায়। এরপর 9 বলেছে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 9-1, নদীর
উচ্চ প্রবাহে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। দেখো উত্তর হবে নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট 3টি ভূমিরূপ হলো আয়াকৃতির উপত্যকা বা ক্যানিয়ন, 2 হচ্ছে ভি আকৃতির উপত্যকা এবং 3 হচ্ছে জলপ্রপাত। দেখো প্রথমে হচ্ছে আয়াকৃতির উপত্যকা। নদীর পার্বত্য প্রবাহের প্রথম অবস্থায় নদীর উপনদীর সংখ্যা কম থাকায় নদী উপত্যকার জল ও শিলার যোগান পর্যাপ্ত থাকে না। অথচ নদীর ঢাল খুব বেশি হওয়াতে নদীর জলের প্রচণ্ড স্রোত থাকে। এই অবস্থায় নদীখাতের পাশের দিকের চেয়ে নিচের দিকের ক্ষয়কাজ বেশি হয়, ফলে নদীখাতগুলি ইংরাজি আয়ের মতো দেখতে লাগে। এরপর আসছে ভি আকৃতির উপত্যকা। নদীর পার্বত্য প্রবাহের দ্বিতীয় অবস্থায় ইংরাজি আয় আকৃতির উপত্যকার দুপাশ ধস, বৃষ্টির জল বা আবহবিকারজনিত কারণে ক্ষয় পেয়ে নদী উপত্যকাগুলি চওড়া হয়ে অনেকটা ইংরাজি ভি এর মতো আকার ধারণ করে। আর 3 হচ্ছে জলপ্রপাত। নদীর গতিপথে শক্ত আর নরম শিলা অনুভূমিকভাবে থাকলে নদী নরম শিলাকে বেশি ক্ষয় করে, ফলে শক্ত ও নরম শিলার মধ্যে ধাপের সৃষ্টি হয়। আর নদীর শক্ত পাথরের উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়লে জলপ্রপাতগুলির সৃষ্টি হয়। এরপর 9-2 বলেছে ঋতু পরিবর্তন কিভাবে হয় তার চিত্র সহ বর্ণনা দাও। দেখো তোমরা উপরের চিত্রটি, এক্ষেত্রে উত্তর গোলার্ধে 21শে মার্চের পর থেকে সূর্য যখন বেশি ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলি বড় আর রাতগুলি ছোট হতে থাকে। অর্থাৎ দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায়, সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়, অথচ রাত ছোট হওয়ায় তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না। দিনের পর দিন এরকম হওয়াতে গরম বাড়তে থাকে। এই সময় আবার উত্তর গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে আপতিত হয়, তাই সূর্যের তাপও প্রখর হয়। তাই এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। আবার 23শে সেপ্টেম্বরের পর থেকে যখন দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে, উত্তর গোলার্ধে তখন দিন ক্রমশ ছোট এবং রাতগুলি ক্রমশ বড় হতে থাকে। দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না, রাতে ঠান্ডা হওয়ার সময় বেশি পায়। এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি তির্যকভাবে আপতিত হয় বলে সূর্য তাপও কম। এই সময় উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। এরপর 9-3 বলেছে বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি লেখো। দেখো 1 নম্বর হবে বায়ুর উষ্ণতা। বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ঘনত্বেরও পরিবর্তন হয়। যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলি গতিশীল হয়ে পড়ে বলে পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এইভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়, ফলে বায়ুর ঘনত্ব কমে যায়। আবার বায়ু শীতল হলে বায়ু সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপও বেড়ে যায়। এ কারণেই শীতল মেরু অঞ্চলে বায়ু চাপ বেশি হয় এবং উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। 2 হচ্ছে ভূমির উচ্চতা। পৃথিবীর মাধ্যাকর্ষণ এবং উপরের বায়ুস্তরের প্রবল চাপে বায়ুর অণুগুলি ভূপৃষ্ঠের কাছাকাছি বেশি পরিমাণে থাকে, আর যত উপরের দিকে যাওয়া যায় তত পরস্পরের থেকে দূরে সরে যায় বায়ুর অণুগুলি। অর্থাৎ ভূমির উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর ঘনত্ব কমে এবং বায়ুর চাপও কমে। 3 হচ্ছে বায়ুর আর্দ্রতা। বায়ুতে জলীয় বাষ্প থাকলে ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে হালকা হওয়াতে বায়ুর চাপও কম হয়। আবার বায়ুতে বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকার জন্য আবহাওয়া অশান্ত হয়ে ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয়। আর জলীয় বাষ্পের অভাবে বাতাস বেশি ভারী হওয়ার কারণে উচ্চচাপ তৈরি হয়, তখন সেখানে পরিষ্কার মেঘমুক্ত আবহাওয়া বিরাজ করে। 4 পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তনজনিত কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের বাতাস বাইরের দিকে ছিটকে যায়, তাই নিম্নচাপের সৃষ্টি হয়। এই জন্য নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি বলে ওই অঞ্চলের বাতাস 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে ছিটকে যায়। এইভাবে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ এবং 2 ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপের সৃষ্টি হয়। 9-4 বলেছে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। দেখো উত্তর হবে 1 উত্তর গোলার্ধের স্থলভাগের কেন্দ্রস্থলে ইউরোপ মহাদেশ অবস্থান করার জন্য সব মহাদেশের সঙ্গে সহজে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুবিধা রয়েছে।
2. এই মহাদেশের 3 দিক সমুদ্রবেষ্টিত হওয়াতে সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়, তাই এই মহাদেশের মানুষেরা বেশ কর্মঠ প্রকৃতির হয়। 3. উষ্ণ মহাসাগরীয় সমুদ্র স্রোতের কারণে শীতকালেও এই মহাদেশগুলির উত্তর পশ্চিমের বন্দরগুলো বরফ মুক্ত থাকে, ফলে বাণিজ্যিক লেনদেন কখনোই বন্ধ হয় না, শীতকালেও বন্ধ হয় না। 4. সরলবর্গীয় বনভূমির প্রাচুর্যতার কারণে এই মহাদেশের নরম কাঠ, কাগজ ও কাষ্ঠশিল্প ব্যাপক উন্নত। 5. খনিজ সম্পদের প্রাচুর্য, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, উন্নত যোগাযোগ, আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য ইত্যাদি কারণে এই মহাদেশ হল পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ। 6. বাণিজ্যিক মৎস্য আহরণ, উন্নত কৃষি ব্যবস্থা, পশুপালন ইত্যাদির জন্য এই মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি উল্লেখযোগ্য। এরপর 9.5 বলেছে মানব জীবনে পর্বতের গুরুত্ব আলোচনা করো। দেখো, উত্তর হবে 1. উঁচু পর্বতে বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়। এই নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায়, যেমন হিমালয় পর্বতমালা থেকে সৃষ্ট গঙ্গা। 2. জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়, যেমন হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। 3. পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ ও শীতল বায়ুপ্রবাহকে আটকাতে পারে, ফলে যেমন শীতকালে সাইবেরিয়া থেকে আগত শীতল বাতাসকে হিমালয় পর্বত আসতে বাধাদান করাতে ভারতে শীতের প্রকোপ কম হয়। 4. পার্বত্য অঞ্চলে সাধারণত সরলবর্গীয় নরম কাঠের বনভূমি গড়ে উঠতে দেখা যায়। 5. পর্বতের ঢালগুলো ভালো পশুচারণ ক্ষেত্র হিসেবে গড়ে ওঠার পাশাপাশি এখানে ধাপ চাষও লক্ষ্য করা যায়। 6. পর্বত থেকে সৃষ্ট খরস্রোতা নদীগুলি জলবিদ্যুৎ সৃষ্টির পক্ষে উপযোগী। 7. কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়। এর পাশাপাশি পর্বতের শিলা, বোল্ডার, ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। 8. পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা মনোরম আবহাওয়ার জন্য এখানে ভালো পর্যটন ক্ষেত্র হিসেবেও গড়ে ওঠে, যেমন দার্জিলিং, সিমলা ইত্যাদি। তাহলে এই মডেল পেপারের সমস্ত প্রশ্নের সমাধানগুলি আলোচনা করা হলো। এভাবে পরবর্তী সেটগুলির উত্তর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। আর এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।